আসসালামু আলাইকুম সবাইকে অনেক অনেক স্বাগতম জানাচ্ছি ব্রেকিং বায়োলজি সিরিজের আরো একটি বায়োলজি ওয়ান শট ক্লাসে। তো আজকের ক্লাসে তোমাদের বায়োলজি বইয়ের ১৩তম অধ্যায় অর্থাৎ জীবের পরিবেশ এই পুরো চ্যাপ্টারটা শেষ করব এবং এই একটা মাত্র ক্লাস করলেই তোমার এই অধ্যায় সম্পর্কে যা যা জানা প্রয়োজন সবকিছু কাভার হবে। তো তোমার সামনে যদি কোনো এক্সাম থাকে বা তোমার হাতে যদি সময় একটু কম থাকে, তো এই ওয়ান শট ক্লাসটা তুমি দেখতে পারো এবং খুব সহজেই তোমার এক্সামের প্রিপারেশন নিতে পারবা। সো তোমাদের সাথে আছি তোমাদের মাহি ভাইয়া, পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে। আসো আমরা ক্লাসটা শুরু করি তাহলে। তো আমরা যে টপিকটা দ্বারা শুরু করব সেটা হচ্ছে বাস্তুতন্ত্র। দেখো, এখানে একটা ছবি দেখতে পাচ্ছ। তো এই ছবিতে কি আছে? একটা পুকুর আছে বা একটা বন জঙ্গল দেখতে পাচ্ছ এবং এখানে বিভিন্ন রকম প্রাণী আছে। সো তোমাদের চোখে হয়তো বা এই জিনিসগুলাই চোখে পড়তেছে, কিন্তু আমি আরো কিছু জিনিস দেখতে পাচ্ছি, যেমন এখানে বালি দেখতে পাচ্ছি, কাদা দেখতে পাচ্ছি। হ্যাঁ, আমাদের সারাউন্ডিং এ যে বায়ু সেটা তো দেখা যায় না, তবে এর চারপাশে কিন্তু বায়ু আছে, তাই না? তাহলে এই যে একটা পরিবেশ, যেমন পুকুরের পুকুরের যে পরিবেশ, এখানে কি আছে? পানি আছে, মাটি আছে নিচের দিকে, এখানে কিছু পাথরও আমি দেখতে পাচ্ছি। এছাড়াও বিভিন্ন রকম প্রাণী আছে, কিছু ছোট প্রাণী আছে, কিছু বড় প্রাণী আছে। তো কিছু প্রাণী আবার পানির ভেতরে বাস করতেছে, যেমন মাছ। কিছু প্রাণী আছে যারা পানির ওপরে বাস করতেছে। তাহলে এই যে প্রাণী, এই যে প্রাণী, এখানে আবার কিছু উদ্ভিদও আছে। তাহলে এই যে উদ্ভিদ এবং এই যে জড় উপাদান কি কি? পানি, বালি, কাদা, এগুলো হচ্ছে জড় উপাদান। তাহলে এই প্রাণী, উদ্ভিদ এবং জড় উপাদানের মধ্যে যে সম্পর্ক, আন্তঃসম্পর্ক, সেটাকেই আমরা বলতে পারি বাস্তুতন্ত্র, বা এটা হচ্ছে একটা পুকুরের বাস্তুতন্ত্র আমি বলতে পারি। এছাড়াও বনের ক্ষেত্রে তুমি যদি তাকাও, এখানে বিভিন্ন ধরনের ভাল্লুক আছে। এটাকে কি বলবো, কি প্রাণী এটা বুঝতেছি না। তো যাই হোক, ওইটা একটা প্রাণী। এই যে শেয়াল, উপরে পাখি, বিভিন্ন ধরনের গাছপালা, এরপরে ঘাস আছে। হুম। এছাড়াও বিভিন্ন ধরনের জড় উপাদান, পাথর আছে। তাহলে এগুলা নিয়ে কিসের বাস্তুতন্ত্র তৈরি হচ্ছে বলতো? বন জঙ্গলের বাস্তুতন্ত্র তৈরি হয়ে যাচ্ছে। তাহলে বাস্তুতন্ত্র আসলে কি, তোমাকে পরীক্ষায় ক নম্বরে অথবা খ নম্বরে অনেক সময় বলতে পারে। তো বাস্তুতন্ত্র পড়ার আগে আমরা একটু মিথস্ক্রিয়া কি সেটা একটু দেখি। প্রাকৃতিক পরিবেশে উদ্ভিদ ও প্রাণী, এই দুটি জীবের সাথে, আচ্ছা এখানে একটা শব্দ মিসিং গেছে, সেটা হচ্ছে জীবের সাথে জড় পদার্থের যে শক্তি, এখানে জড় পদার্থ হবে। সো জড় পদার্থের পদার্থের যে শক্তি আর বস্তুর আদান প্রদান হয় সেটা হচ্ছে মিথস্ক্রিয়া। তাহলে মিথস্ক্রিয়া কি? জীবের সাথে জড় বস্তুর যে শক্তি আর বস্তুর আদান প্রদান, সেটা হচ্ছে, বা আন্তঃসম্পর্ক আমি বলতে পারি, এই আন্তঃসম্পর্কটাকে আমরা বলতে পারি মিথস্ক্রিয়া। ওকে, আচ্ছা। আর বাস্তুতন্ত্র তাহলে কি? পৃথিবীর যে পরিবেশ, বাস্তুতন্ত্র হচ্ছে একটা পরিবেশ। তাহলে যে পরিবেশে এই মিথস্ক্রিয়াটা তৈরি হবে সেটা হচ্ছে বাস্তুতন্ত্র। বা সংজ্ঞাটা আমি বিভিন্নভাবে দিতে পারি। ঠিক আছে, তোমাদের বইয়ে একভাবে আছে, আমি একভাবে লিখে রাখছি। তো এইভাবে বলতে পারো। এমন একটি প্রাকৃতিক, এই বাস্তুতন্ত্র এটা হচ্ছে এমন একটা প্রাকৃতিক একক যেখানে কোনো নির্দিষ্ট এলাকার জীবন্ত প্রাণী ও জড় উপাদান পারস্পরিক মিথস্ক্রিয়া ও নির্ভরশীলতার মাধ্যমে একটি জীবনধারা গড়ে তোলে, সেটা হচ্ছে বাস্তুতন্ত্র। অথবা বাস্তুতন্ত্র, এই যে প্রথমে যেটা বললাম, আবারও বলতেছি যে বাস্তুতন্ত্র সংজ্ঞা দিতে গেলে তুমি মিথস্ক্রিয়ার সংজ্ঞাটা ফার্স্টে বলতে পারো, তারপরে বলতে পারো যে পরিবেশে এই মিথস্ক্রিয়া তৈরি হয় সেটা হচ্ছে বাস্তুতন্ত্র। তাহলে মিথস্ক্রিয়ার সংজ্ঞাটা আরেকবার দেখো ভাইয়া। প্রাকৃতিক পরিবেশে উদ্ভিদ ও জড় পদার্থের, সরি, প্রাকৃতিক পরিবেশে উদ্ভিদ ও প্রাণী, এই দুই ধরনের জীবের সাথে জড় পদার্থের যে সম্পর্ক সেটা হচ্ছে মিথস্ক্রিয়া। শেষ। এখানে এই যে শক্তি, বস্তুর আদান প্রদান, এত কিছু যদি মনে না থাকে, জাস্ট বলবা যে প্রাকৃতিক পরিবেশে উদ্ভিদ ও প্রাণী, এই দুটা জীবের সাথে জড়ের যে সম্পর্ক সেটা হচ্ছে মিথস্ক্রিয়া। আর যে পরিবেশে মিথস্ক্রিয়া গড়ে ওঠে সেটা হচ্ছে বাস্তুতন্ত্র। শেষ। ওকে, আশা করি বুঝাইতে পেরেছি। তাহলে এই দুইটা ক নম্বরের জন্য, এই দুটা টপিক ক নম্বরের জন্য গুরুত্বপূর্ণ, এখান থেকে প্রশ্ন হয়। ঠিক আছে, এবার আসো বাস্তুতন্ত্রের মধ্যে কি কি থাকে, বাস্তুতন্ত্রের উপাদানগুলো কি কি। তো আমরা তো দেখতেই পাইলাম যে উদ্ভিদ আছে, প্রাণী আছে, জড় পদার্থ আছে। তো একটু দেখো, এর মধ্যে ভৌত উপাদানও আছে। আচ্ছা, তাহলে বাস্তুতন্ত্রের উপাদানগুলো কি কি? তিনটা উপাদান। উপাদান কয়টা? তিনটি উপাদান। এক নম্বর হচ্ছে জড় উপাদান, দুই নম্বর হচ্ছে ভৌত উপাদান এবং তিন নম্বর হচ্ছে জীব উপাদান।
তো জড় উপাদানের মধ্যে কি আছে? জড় উপাদানের মধ্যে আছে জৈব বস্তু, অজৈব বস্তু। জৈব, অজৈব। আচ্ছা, এখন জৈব বস্তু মানে কি? জৈব বস্তু মানে হচ্ছে সেটাই যেটা কোনো জীব বা উদ্ভিদ মানে জীব থেকে পাই। জীব মানে তো প্রাণী আর উদ্ভিদ। তাহলে জৈব বস্তু হচ্ছে সেটাই যেটা আমরা জীব থেকে পাই। ঠিক আছে? তাহলে এই যে জড় বস্তু, জৈব বস্তু যেটা, সেটা কোথা থেকে পাওয়া যায়? সেটা হচ্ছে জীব থেকে পাওয়া যায়। জীব থেকে থেকে প্রাপ্ত প্রাপ্ত। যেমন কোনো একটা প্রাণী যদি মারা যায় বা কোনো একটা উদ্ভিদ যদি মারা যায়, মৃত্যুর পরে সেই উদ্ভিদটা কি মাটির সাথে মিশে যাচ্ছে না? তাহলে মাটির ভেতরে এই যে আমাদের কোষগুলা, আমাদের যে অঙ্গ প্রত্যঙ্গ থেকে যে আহ, যে অবশিষ্ট অংশটা, সেটা কি মাটির সাথে মিশে যাচ্ছে, এবং এটাকে আমরা বলতে পারি হিউমাস। ঠিক আছে? সো হিউমাস কোথা থেকে আসতেছে বলতো? মৃত কোনো একটা জীব থেকে আসতেছে। এবং এই হিউমাস, এটা হচ্ছে পুষ্টি সমৃদ্ধ উপাদান। মাটির ভেতরে যখন কোনো একটা জীব মৃত অবস্থায় মাটির ভেতরে মিশে যাচ্ছে, সেইখানে সেই জায়গাটাতে কি পাওয়া যায় বলতো? হিউমাস পাওয়া যাচ্ছে। ঠিক আছে? এবং এই হিউমাস সমৃদ্ধ মাটিতে যদি কোনো গাছপালা লাগানো হয়, সেটা হিউমাস যেহেতু একটা পুষ্টি উপাদান, সেখানে কিন্তু গাছপালা ভালো হবে, তাই না? এছাড়া আমরা কি করি বলতো? এই যে জৈব বস্তু, আমরা বিভিন্ন ধরনের জৈব সার দিই উদ্ভিদের বৃদ্ধি করার জন্য। কি করি আমরা? উদ্ভিদের বৃদ্ধির জন্য আমরা বিভিন্ন ধরনের জৈব সার দিই। তাহলে কি হবে? উদ্ভিদ সেই জৈব সার থেকে পুষ্টি পাবে এবং উদ্ভিদের বৃদ্ধিটা ভালো হবে। তো এই যে জীব থেকে প্রাপ্ত, জীব বা আমি বলতে পারি মৃত জীব থেকে প্রাপ্ত, এটাও আমি বলতে পারি। সো এই জীব থেকে পাই আমরা কি পাই বলতো? জীব যখন মাটির সাথে মিশে যায় তখন সেটাকে আমরা বলি হিউমাস। এবং হিউমাস এটা উদ্ভিদের জন্য গুরুত্বপূর্ণ, উদ্ভিদের বৃদ্ধির জন্য। এছাড়াও জীব থেকে আমরা যেগুলা পাই না, সেগুলাকে আমরা কি বলতে পারি? অজৈব জড়বস্তু। তাহলে আমরা পড়তেছিলাম জড়বস্তু। জীব থেকে যে জড়বস্তু পাবো সেটা হচ্ছে জৈব বস্তু। আর জীব জীব থেকে পাওয়ার বহু আগে থেকেই, মানে আগে থেকেই পৃথিবীতে যেগুলো আছে, যে মৌলগুলো আছে বা যে উপাদানগুলো আছে, সেটাকে আমরা বলতে পারি অজৈব। যেমন ক্যালসিয়াম, পটাশিয়াম, আয়রন, তারপরে নাইট্রোজেন, অক্সিজেন, কোবাল্ট, এই জিনিসগুলো কিন্তু আমরা কোনো জীব থেকে পাচ্ছি না, উদ্ভিদ বা প্রাণী থেকে পাচ্ছি না। এটা উদ্ভিদ বা প্রাণী সৃষ্টি হওয়ার বহু আগে থেকেই পৃথিবীতে আছে, তাই না? সো এইগুলাকে আমরা বলতে পারি অজৈব জড়বস্তু। ঠিক আছে? তাহলে উদ্ভিদ বা প্রাণী থেকে আমরা পাচ্ছি না, উদ্ভিদ বা প্রাণী সৃষ্টির আগে থেকেই পৃথিবীতে আছে, আগে থেকেই পৃথিবীতে আছে, পৃথিবীতে আছে যে উপাদানগুলো, সেগুলোকে আমরা বলতে পারি অজৈব উপাদান। ভৌত উপাদান কি? এই যে সূর্যের আলো, আর্দ্রতা, বায়ু, এরপরে উচ্চতা, ঠিক আছে, তারপরে এই যে তাপমাত্রা, তারপরে প্রবাহ, বায়ুর প্রবাহ, গভীরতা, এই জিনিসগুলোকে আমরা কি বলতে পারি? ভৌত উপাদান। তাহলে ভৌত উপাদানগুলো কি কি দেখো? সূর্যালোকের পরিমাণ, বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ, চাপ, বায়ুর প্রবাহ, তাপমাত্রা, গভীরতা, উচ্চতা, এই জিনিসগুলোকে আমরা কি বলতে পারি? এগুলো হচ্ছে ভৌত উপাদান। তাহলে ভৌত উপাদান কোনটা বা ভৌত উপাদান নয় কোনটা, এই টাইপের কোশ্চিন তোমাকে করতে পারে। ঠিক আছে? তো এই অধ্যায় থেকে এই অধ্যায়টা অনেক ইজি অ্যান্সার করার জন্য, খুব সুন্দর একটা অধ্যায়। এখান থেকে যদি প্রশ্ন করে, আমার মনে হয় না যে কেউ পারবে না এমন কেউ আছো। খুবই ইজি ইজি কোশ্চেন করে এখান থেকে। কিন্তু যেটা পারবা না বা যেখানে ভুল হতে পারে, সেটা হচ্ছে এমসিকিউতে অনেক সময় যে উদাহরণগুলা তোমরা মনে রাখতে পারো না, এবং এখান থেকে প্রশ্ন করলে অনেক সময় ঘাবড়ায় যাও, তোমরা ভয়ে ভুল করে ফেলো এই টপিকটা। ঠিক আছে? তাহলে এগুলো হচ্ছে ভৌত উপাদান। জীব উপাদান কি? জীব উপাদানের মধ্যে আছে উৎপাদক, যেমন সবুজ উদ্ভিদ। তাহলে এই উৎপাদক কি করতে পারে বলতো? এরা হচ্ছে স্বভোজী। এরা হচ্ছে স্বভোজী। স্বভোজী মানে কি? স্বভোজী মানে হচ্ছে অটোট্রফ। ইংলিশটা হচ্ছে অটোট্রফ। তো এখানে ট্রফ মান হচ্ছে খাদ্য, অটো মান হচ্ছে নিজেই নিজের খাদ্য তৈরি করা। ঠিক আছে? বা স্বভোজী, এটা হচ্ছে নিজে নিজের খাদ্য তৈরি করা। তাহলে সবুজ উদ্ভিদ কি করতে পারে বলতো? সবুজ উদ্ভিদ এরা যেহেতু স্বভোজী, এরা নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে। নিজের খাদ্য নিজে তৈরি করে, নিজে তৈরি করে। তাহলে এই সবুজ উদ্ভিদ বাদে বাকি যত কিছু আছে, সবাই কি উদ্ভিদের উপর নির্ভরশীল খাদ্যের জন্য, তাই না? তাহলে উদ্ভিদ বাদে, সবুজ উদ্ভিদ বাদে বাকি যত কিছু আছে, সবাই
খাদ্যের জন্য উদ্ভিদের উপর নির্ভরশীল, সিম্পল, কোনো না কোনো ভাবে উদ্ভিদের উপর নির্ভরশীল। আচ্ছা, তাহলে উৎপাদক গেল, জীব উপাদানের মধ্যে আছে উৎপাদক, দেন আছে খাদক। সো খাদকের মধ্যে আছে আবার প্রথম শ্রেণীর খাদক, দ্বিতীয় স্তরের খাদক, তৃতীয় স্তরের খাদক, এগুলা নিয়ে আমরা একটু পরে পড়ব। তো এখানে প্রথম স্তরের খাদক কোনগুলা, এই উদাহরণগুলো তোমার মাথায় রাখতে হবে, সিম্পল, এই উদাহরণগুলো তোমার মাথায় রাখতে হবে। কারণ দেখো, তোমাকে যদি প্রশ্ন করে যে সাপ এটা প্রথম স্তরের খাদক, দ্বিতীয় স্তরের খাদক নাকি তৃতীয় স্তরের খাদক, সমস্যাটা হয় প্রথম স্তরের খাদক নিয়ে সমস্যা হয় না, কারণ আমরা জানি যে গরু ছাগল এগুলাই তো ঘাস খায়, এরাই তো লতা পাতা খায়, তাহলে আমরা বুঝতে পারি সবুজ উদ্ভিদের উপর, সবুজ উদ্ভিদকে যারা খায় তারা প্রথম স্তরের খাদক। এখন এইটা আমরা দেখলেই বুঝতে পারি, কিন্তু সাপের কথা চিন্তা করলে না আমরা কনফিউজড হয়ে যাই, আমরা সবচেয়ে বেশি কনফিউজড হই, কনফিউশন থাকে আমাদের যে দ্বিতীয় স্তরের খাদক কোনটা, তৃতীয় স্তরের খাদক কোনটা। তো এর জন্য যে কাজটা করতে পারো সেটা হচ্ছে বইয়ে যেই কয়টা দ্বিতীয় এবং তৃতীয় স্তরের খাদক আছে সেই কয়টা তুমি মুখস্থ করে নিতে পারো, ঠিক আছে? সো প্রথম স্তরের খাদক এটা তুমি বুঝতেই পারতেছো যে প্রথম স্তরের খাদক এরা কি খায় বলতো, এরা হচ্ছে উৎপাদক খায়। এরা কি খায় বলতো, উৎপাদক, উৎপাদক খায়, অর্থাৎ সবুজ উদ্ভিদ খায়। তাহলে এদেরকে আমরা, এরা যেহেতু সবুজ উদ্ভিদ খাচ্ছে বা লতা পাতা খাচ্ছে, এদেরকে আমরা কি নামে চিনি, প্রথম স্তরের খাদককে আমরা তৃণভোজী হিসেবেও চিনি, এই কথাটা মাথায় রেখো, এরা তৃণভোজী হিসেবে পরিচিত। যেমন ঘাস ফড়িং, নামের মধ্যে আছে ঘাস, তাহলে ঘাস খাচ্ছে। খরগোশ এরাও ওই যে গাজর টাজর খায়, তাই না, মানে কি উদ্ভিদ খাচ্ছে। গরু ছাগল এরা তো খায়, হরিণও খায়। মুরগি এরাও লতা পাতা খায় দেখবা, ঠিক আছে? সো এরা হচ্ছে প্রথম শ্রেণীর খাদক। দ্বিতীয় স্তরের খাদক কারা, এদেরকে আমরা বলতে পারি মাংসাশী। সো দ্বিতীয় স্তরের খাদক হচ্ছে যারা প্রথম স্তরকে খায়, যারা এদেরকে খায় তারাই হচ্ছে দ্বিতীয় স্তরের খাদক। সো ব্যাং, শিয়াল, মাছরাঙ্গা, বাঘ এটা হচ্ছে দ্বিতীয় স্তরের খাদক। এবং আমরা দেখতে পাচ্ছি যে বাঘ সে আবার তৃতীয় স্তরেরও খাদক, অর্থাৎ বাঘ প্রথম স্তরকেও খাচ্ছে তাই দ্বিতীয় স্তরের খাদক, আবার বাঘ দ্বিতীয় স্তরের খাদককেও খায় তাই সে তৃতীয় স্তরের খাদক, ঠিক আছে? সো বাঘকে আমরা কি বলতে পারি তাইলে, সর্বোচ্চ স্তরের খাদক আমরা বলতে পারি, ঠিক আছে? বা এদেরকে কি নামে ডাকা যায়, এদেরকে আমরা বলতে পারি সর্বোচ্চ স্তরের খাদকই বলতে পারি, ঠিক আছে? আচ্ছা, সো ব্যাং, শিয়াল, মাছরাঙ্গা, বাঘ এরা হচ্ছে দ্বিতীয় স্তরের খাদক। তৃতীয় স্তরের খাদক কারা, এদেরকে বলা হচ্ছে সর্বোচ্চ স্তরের খাদক, যেমন সাপ, ময়ূর, ঈগল, বাঘ ইত্যাদি, ঠিক আছে? সো যে সাপ, সাপ যে তৃতীয় স্তরের খাদক এর তোমার মাথায় রাখতে হবে, কেন? কারণ সাপ ব্যাং খাইতে পারে, ময়ূর, ঈগল, ঠিক আছে? সো এরা হচ্ছে তৃতীয় স্তরের খাদক। এছাড়াও আরো কিছু প্রাণী আছে, যেমন আমি উদাহরণ দিতে পারি শিয়াল, শিয়াল, শকুন, শকুন, হায়না, হায়না, এরপরে কাক। সো তুমি দেখবা যে কাক, কাক কোথা থেকে খাবার গ্রহণ করে জানো? এরা খাবার গ্রহণ করে বিভিন্ন ধরনের আবর্জনা, ডাস্টবিনের পাশে শত শত কাক দেখতে পাবা, অন্য কোনো জীব না দেখতে পাইলেও কাক দেখতে পাবা, ঠিক আছে? তো কাক কি খাচ্ছে বলো তো, আবর্জনা খাচ্ছে। তার মানে কি এরা আবর্জনা ভুক্ত ভোগ, আমি বলতে পারি আবর্জনা ভোগ। অথবা মৃত প্রাণীর উপরেও অনেকে নির্ভর করে, যেমন হচ্ছে শকুন বা এই যে শিয়াল, এরা জীবিত প্রাণীর চেয়ে মৃত প্রাণী খাইতেই এরা বেশি পছন্দ করে, ঠিক আছে? এই কারণে এদেরকে আমরা বলতে পারি মৃতভোজী। কি নামে ডাকতে পারি বলতো, এদেরকে আমরা বলতে পারি মৃতভোজী বা আবর্জনা ভোগ। এদেরকে আমরা কি বলতে পারি, এদেরকে আমরা বলতে পারি মৃতভোজী, মৃতভোজী বা আবর্জনা ভোগ আমরা বলতে পারি, আবর্জনা, যেমন কাক, ঠিক আছে? সো এই হচ্ছে বাস্তুতন্ত্রের উপাদানগুলো। আরেকটা উপাদান আছে বিয়োজক। তো এখানে বিয়োজক বা পরিবর্তক, এর আরেকটা নাম হচ্ছে পরিবর্তক। বিয়োজক কাকে বলবো ভাইয়া, যারা এই যে জীবের, সেটা হতে পারে উৎপাদক বা বিভিন্ন ধরনের খাদক, এদের মৃত্যুর পরে আমাদের দেহটাকে যে অণুজীবগুলো পচায় ফেলে তাদেরকে আমরা বলতে পারি বিয়োজক, যেমন ব্যাকটেরিয়া, ছত্রাক, এরা হচ্ছে বিয়োজক, ঠিক আছে? অর্থাৎ মৃত জীবের উপরে যেই অণুজীবটা জন্মায়
এবং মৃত জীবকে পচায় ফেলে, সেটাকে আমরা বলতে পারি বিয়োজক। বিয়োজিত করে যারা, তার হচ্ছে বিয়োজক। ঠিক আছে, ওকে, আমরা সামনের দিকে যাই। এবার হচ্ছে খাদ্য শৃঙ্খল। খাদ্য শৃঙ্খল কিভাবে তৈরি হচ্ছে দেখো। একটা উদ্ভিদ উদ্ভিদ সূর্য থেকে শক্তি নিয়ে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় খাদ্য তৈরি করতেছে, বা পুষ্টি তৈরি করতেছে, বা শক্তি তৈরি করতেছে। তো এই উদ্ভিদের খাদ্যের উপর বা উদ্ভিদের উপর নির্ভর করতেছে কে? ক্যাটারপিলার যে লার্ভা, সে লার্ভাটা নির্ভর করতেছে। এই ক্যাটারপিলারকে আবার কে খাচ্ছে দেখো। এই যে একটা প্রাণী, আমি ধরতে পারি টিকটিকি খাচ্ছে, সেটাকে আবার কে খাচ্ছে? সেটাকে খাচ্ছে সাপ। ওকে, সাপকে আবার কে খায়? সাপকে খায় পেঁচা। এবং এই পেঁচা যখন মারা যাবে তখন তার দেহের উপর কি জন্মাবে বলতো? ফাঙ্গাই। ঠিক আছে, বা ফাঙ্গাস জন্মাবে, বা ছত্রাক বা ব্যাকটেরিয়া জন্মাবে। এবং এটা হচ্ছে বিয়োজক। তো এখানে উৎপাদককে, উৎপাদক হচ্ছে সবার প্রথমে যে আছে সে, এটা হচ্ছে উৎপাদক, সে হচ্ছে উৎপাদক। উৎপাদক দেন এটা হচ্ছে প্রথম শ্রেণীর খাদক, এটা দ্বিতীয় শ্রেণীর খাদক, এটাও দ্বিতীয় শ্রেণীর এটা সাপটা কি ছিল বলতো? সাপ হচ্ছে তৃতীয় শ্রেণীর ছিল, তাই না? হ্যাঁ, এই যে সাপ হচ্ছে তৃতীয় শ্রেণীর খাদক, তাহলে সাপ হচ্ছে তৃতীয় শ্রেণীর খাদক। এরপরে আউল, হ্যাঁ, তাকেও তৃতীয় শ্রেণীর খাদক বা সর্বোচ্চ খাদক বলা যায়। এবং এই যে ফাঙ্গাই বা ফাঙ্গাস, সেটা কিন্তু বিয়োজক বা পরিবর্তক, তাহলে এটাকে আমরা বলতে পারি বিয়োজক। ওকে, তাহলে এই যে একটা চেইনের মতো একটা স্ট্রাকচার যে ধারণ করলো, এটাকে আমরা বলতে পারি খাদ্য শিকল। একটা চেইন কিভাবে গঠিত হয় বলতো? একটার পর একটা রিং এভাবে জোড়া দিতে থাকলে একটা কিন্তু চেইন তৈরি হয়, তাই না? একটা চেইন তৈরি হয়। বা একটার পর একটা পুঁথি যদি তুমি যুক্ত করতে থাকো কোনো সুতার সাথে, তাহলেই তো একটা চেইন তৈরি হচ্ছে, তাই না? তাহলে এই যে একটার পর একটা যে একটার পর একটা যে খাদক যুক্ত হয়ে যে শৃঙ্খলটা তৈরি করতেছে, বা যে চেইনটা তৈরি করতেছে, এটাকে আমরা বলতে পারি খাদ্য শিকল বা ফুড চেইন। আমি একটা খাদ্য শৃঙ্খল তৈরি করি তো ভাইয়া, দেখি তো আমি পারি কিনা। দেখো, ধরে নাও একটা উদ্ভিদ, আমি একটা খাদ্য শিকল তৈরি করার চেষ্টা করি। তাহলে একটা উদ্ভিদের উপর কে নির্ভর করে বলতো? প্রথম স্তরের খাদক। তো আমি ধরলাম যে উদ্ভিদের উপর, বা ঘাসের উপর কে নির্ভর করে? ঘাস ফড়িং। নিজের মতো করে একটা তৈরি করার চেষ্টা করি, তাহলে ঘাসের উপর নির্ভর করে ঘাস ফড়িং। এই ঘাস ফড়িংকে কে খায়? ঘাস ফড়িংকে খায় ব্যাঙ। তাহলে এটা হচ্ছে দ্বিতীয় শ্রেণীর খাদক, ঘাস ফড়িংকে খাচ্ছে ব্যাঙ। এই ব্যাঙকে আবার কে খাচ্ছে? সাপ খাচ্ছে। এই সাপকে আবার কে খায়? সাপকে খায় গুই সাপ। তো এইভাবে তুমি তোমার মতো করে কিন্তু একটা খাদ্য শিকল তৈরি করতে পারো, তাই না? সো সাপকে আবার খাচ্ছে গুই সাপ, আর গুই সাপ যখন মারা যাচ্ছে, বা এখানে উপরে যে কেউ যখন মারা যাচ্ছে, তার উপরে কে জন্মাবে? ব্যাকটেরিয়া, এছাড়াও ছত্রাক, এরা জন্মাবে। ওকে, তাহলে এই হচ্ছে একটা খাদ্য শিকল। তো খাদ্য শিকল তিন রকমের দেখা যায়, তিন ধরনের খাদ্য শিকল আছে। একটা হচ্ছে শিকারীজীবী খাদ্য শিকল, এরপরে পরজীবী খাদ্য শিকল, এবং মৃতজীবী খাদ্য শিকল। তো তিন ধরনের খাদ্য শিকলের মধ্যে শিকারীজীবী প্রথম যেই খাদ্য শিকারীজীবী খাদ্য শিকল, এখানে কি হবে? নামটা শুনে বুঝতে পারতেছো যে একটা প্রাণী আরেকটা প্রাণীকে শিকার করে বেঁচে থাকবে, তাই না? তাহলে এইখানে যে শিকলটা আমি দেখাইছি, দেখো তো এটাই কি একটা শিকারীজীবী খাদ্য শিকল? আমি বলতে পারি না। দেখো, ঘাস ফড়িং, সে কার উপর নির্ভর করতেছে বলো তো? ঘাস। তো ঘাস তো আর শিকার করার কিছু নাই, কিন্তু ঘাসকে তুমি যদি বাদ দিয়ে দাও, দেখো তো ঘাস ফড়িংকে শিকার করতেছে কে? ব্যাঙ। ব্যাঙকে শিকার করে কে? সাপ। সাপকে শিকার করে কে? গুই সাপ। তাহলে এইভাবে একটা শিকারীজীবী খাদ্য শৃঙ্খল তৈরি হয়। তাহলে এটাই একটা শিকারীজীবী খাদ্য শৃঙ্খল। ক্লিয়ার? এবং এই শিকারীজীবী খাদ্য শৃঙ্খলের বৈশিষ্ট্যটা কি একটু খেয়াল করলেই বুঝতে পারবা। এইখানে ব্যাঙ কাকে খাচ্ছে? ঘাস ফড়িংকে খাচ্ছে। তো ঘাস ফড়িংয়ের চেয়ে যে খাচ্ছে ঘাস ফড়িংকে, সে বেশি বড় হয়, অর্থাৎ যে খাদক সে আকারে কিছুটা বড় হয়। যেমন আমি কাকে খাই বলতো? আমার আকারের চেয়ে ছোট যে প্রাণীগুলো আছে, নর্মালি আমরা তাদেরকেই খুব সহজে খাইতে পারি। আমার কথা বাদ দাও, আমরা তো গরু ছাগল, অনেক বড় বড় বিশাল বিশাল গরু ছাগল আমরা খাইতে পারি, কারণ আমরা হচ্ছে শ্রী শ্রী সেরা জীব, তাই না? কিন্তু তুমি এই খাদ্য শৃঙ্খলটার দিকে তাকাও তো, নর্মালি যে ঘটনাটা ঘটে সেটা হচ্ছে যে খাদক হয় সে যাকে খাচ্ছে তার চেয়ে আকারে বড় হয়, এটাই স্বাভাবিক। ঠিক আছে, তাহলে
একটু দেখো ভাইয়া, শিকারীজীবী খাদ্য শৃঙ্খল, শিকারীজীবী খাদ্য শৃঙ্খল এটা কিভাবে তৈরি হচ্ছে? ঘাস ফড়িং, ঘাস ফড়িং। এই ঘাস ফড়িংকে কে খাচ্ছে? খাচ্ছে হচ্ছে ব্যাঙ। এই ব্যাঙকে কে খাচ্ছে? সাপ খাচ্ছে, সাপ খাচ্ছে বা শিকার করতেছে। সাপকে আবার শিকার করে কে? গুই সাপ। তাহলে এটা হচ্ছে একটা শিকারীজীবী খাদ্য শৃঙ্খল। পরজীবী খাদ্য শৃঙ্খল এটা কেমন? এইখানে নর্মালি যে ঘটনাটা ঘটে সেটা হচ্ছে এই জায়গাটাতে, আচ্ছা আমি উদাহরণটাই ফার্স্টে দিয়ে দিই। ধরে নাও মানুষ, মানুষ মানুষের মাথায় উকুন বাস করে না? তাহলে উকুন কি করতেছে বলতো? মানুষের মাথায় বাস করতেছে এবং মানুষের মাথা থেকে রক্ত শোষণ করে, তাই তো? আমি আরো একটা সহজ উদাহরণ দিই, সেটা হচ্ছে মশা। তাহলে মানুষের উপর মশা নির্ভর করে। মশা তো না, মশকি আমি বলতে পারি। তাহলে মানুষের রক্ত খাচ্ছে কি বলতো? মশকি, মশকি। আচ্ছা তোমরা কি জানো যে পুরুষ মশা যারা, তারা কিন্তু রক্ত খায় না, রক্ত খায় হচ্ছে মশকিরা। মশকি মানে হচ্ছে স্ত্রী মশা। তো স্ত্রী মশা কি তার ক্ষুধার জন্য রক্ত খায়? অবশ্যই না, ক্ষুধার জন্য মশকি রক্ত খায় না। মশকি রক্ত খায় তার পেটের ভেতরে যে ডিম আছে, ডিমটাকে নিষিক্ত করার জন্য। ঠিক আছে? তাহলে পেটের ভেতরে ডিমটাকে নিষিক্ত করার জন্য মশকির রক্তের প্রয়োজন হয়। খাওয়ার জন্য কিন্তু দরকার নাই রক্ত, ঠিক আছে? বা খাদ্য হিসেবে রক্ত হজম করে না মশকি। তাহলে মানুষের ওপর মশকি নির্ভর করতেছে। তাহলে মশকি হচ্ছে একটা পরজীবীর মতো আচরণ করতেছে। আবার মশকির ভেতরে কি আছে জানো? এডিস মশকির ভেতরে কি আছে জানো? এডিস মশকির ভেতরে আবার থাকে ডেঙ্গু ভাইরাস। তাহলে ডেঙ্গু ভাইরাস, ভাইরাস। তাহলে ডেঙ্গু ভাইরাস আবার মশকির উপর নির্ভর করতেছে। তাহলে কোনো মশকির ভেতরে যদি ডেঙ্গু ভাইরাস থাকে, সেই মশকি আবার যদি মানুষকে কামড় দেয়, সেই মানুষের ভেতরে কিন্তু এই ডেঙ্গু ভাইরাসটা প্রবেশ করতে পারবে, তাই না? আচ্ছা, এখন এইখানে একটা ছোট্ট বিষয় খেয়াল করে দেখো, আগের বার কি ছিল? ব্যাঙ যাকে খাচ্ছে সে আকারে তার চেয়ে ছোট, কিন্তু এই মশকি যার কাছ থেকে রক্ত নিচ্ছে সে কিন্তু আকারে ছোট না, সে কিন্তু বড়। অর্থাৎ পরজীবী খাদ্য শৃঙ্খল যেটা, পরজীবী খাদ্য শৃঙ্খলে যার উপর নির্ভর করতেছে, যেমন মশকি মানুষের উপর নির্ভর করতেছে, অর্থাৎ যার উপর নির্ভর করতেছে সেই প্রাণীটা হয় আকারে অনেকটাই বড়। হ্যাঁ, প্রায় অনেক গুণ বড় হয়। ঠিক আছে? যেমন ভাইরাস, ভাইরাস খালি চোখে দেখাই যায় না। ভাইরাস অতি আণুবীক্ষণিক একটা প্রাণী। প্রাণী তো না, প্রাণী জীব এবং জড়বস্তুর মধ্যবর্তী একটা অবস্থা। তো যাই হোক, ভাইরাস হচ্ছে অতি আণুবীক্ষণিক। তাহলে এই ভাইরাসের চেয়ে মশকি কত গুণ বড় চিন্তা করো তো। আবার মশকির চেয়ে মানুষ কত গুণ বড়, তাই না? তো যার উপর নির্ভর করতেছে সেই জীবটা আকারে অনেক গুণ বড় হয়। ঠিক আছে? আচ্ছা, এবং এই পরজীবী খাদ্য শৃঙ্খল এটাকে আমি অসম্পূর্ণ খাদ্য শৃঙ্খল বলতে পারি। এটা হচ্ছে অসম্পূর্ণ খাদ্য শৃঙ্খল, অসম্পূর্ণ খাদ্য শৃঙ্খল, খাদ্য শৃঙ্খল বা খাদ্য শিকল বলতে পারি, শিকল। এবং এই যে মৃতজীবী খাদ্য শিকল সেটাও কিন্তু অসম্পূর্ণ। তাহলে পরজীবী এবং মৃতজীবী দুইটা খাদ্য শিকলকেই আমরা বলতে পারি অসম্পূর্ণ খাদ্য শিকল। কেন এই দুইটা অসম্পূর্ণ খাদ্য শিকল জানো? মৃতজীবী খাদ্য শিকলটা আমি একটু আঁকাই। যেমন কোন একটা মৃত জীব, কোন একটা মৃত জীব, সেই মৃত জীবের উপর নির্ভর করে কে বলতো? ছত্রাক। এই মৃত জীবকে পচায় ফেলা হচ্ছে ছত্রাক। তাহলে ছত্রাক জন্মাচ্ছে, এই ছত্রাককে আবার খাচ্ছে কে? কেঁচো খাচ্ছে। ছত্রাককে আবার কে খাচ্ছে বলতো? কেঁচো খাচ্ছে, কেঁচো খাচ্ছে। আচ্ছা, এখন কেঁচোটা বাদ দাও, মৃতজীবীর উপর নির্ভর করতেছে ছত্রাক। এটা হচ্ছে একটা মৃতজীবী খাদ্য শৃঙ্খল। তো এই দুটা খাদ্য শৃঙ্খলকে আমরা বলতেছি অসম্পূর্ণ খাদ্য শৃঙ্খল। কেন জানো? কারণ হচ্ছে এই খাদ্য শৃঙ্খলে কোনো উৎপাদক নাই। উপরের খাদ্য শৃঙ্খলে উৎপাদক আছে। এই ঘাস ফড়িং এর আগে কি আছে বলতো? ঘাস ফড়িং এর আগে আছে হচ্ছে উদ্ভিদ। ঘাস ফড়িং এর আগে কি আছে? উৎপাদক আছে, উৎপাদক। তাহলে ঘাস ফড়িং উৎপাদকের উপর নির্ভরশীল, উৎপাদক। কিন্তু বাকি দুইটা খাদ্য শৃঙ্খল, তার সামনে কিন্তু কোনো উৎপাদক নাই। একটা মৃত জীব, তার আগে কি কিসের উৎপাদক থাকবে, তাই না? তো যেহেতু যেহেতু এই দুইটা খাদ্য শৃঙ্খলে কোনো উৎপাদক নাই, এই কারণে এই খাদ্য শৃঙ্খল দুইটাকে আমরা বলতে পারি অসম্পূর্ণ খাদ্য শৃঙ্খল। ওকে, সো
যে কথাটা মাথায় রাখবা, কেন এদেরকে অসম্পূর্ণ খাদ্য শৃঙ্খল বলা হচ্ছে বা খাদ্য শিকল বলা হচ্ছে, কারণ কোনো উৎপাদক নাই, কোনো উৎপাদক নাই এই কারণে। ঠিক আছে, এবার আসো খাদ্য জাল। এবার আসো খাদ্য জাল। সো খাদ্য জাল কি? খাদ্য জাল হচ্ছে একটা পরিবেশে বিভিন্ন রকমের খাদ্য শৃঙ্খল কিন্তু থাকতে পারে। যেমন আমি একটা ছোট্ট উদাহরণ দিই, তারপরে এই চিত্রটা বোঝানোর চেষ্টা করি। ধরে নাও ফাইটোপ্লাঙ্কটন, ফাইটোপ্লাঙ্কটন, ফাইটোপ্লাঙ্কটন। সো এই ফাইটোপ্লাঙ্কটন মানে কি জানো? এখানে প্লাঙ্কটন মানে হচ্ছে পানিতে ভাসমান ক্ষুদ্র প্রাণী, সরি পানিতে ভাসমান ক্ষুদ্র জীবকে আমরা বলতে পারি প্ল্যাঙ্কটন। এখন নামের শুরুতে আছে ফাইটো, ফাইটো মানে হচ্ছে উদ্ভিদ, তাহলে পানিতে ভাসমান ক্ষুদ্র উদ্ভিদকে আমরা কি বলতে পারবো? ফাইটোপ্লাঙ্কটন বলতে পারবো। তাহলে পানিতে ভাসমান ক্ষুদ্র উদ্ভিদ হচ্ছে ফাইটোপ্লাঙ্কটন। এই ফাইটোপ্লাঙ্কটনকে কে খায় জানো? এই ফাইটোপ্লাঙ্কটনকে খায় জুওপ্লাঙ্কটন, জুও জুও প্লাঙ্কটন, প্লাঙ্কটন। সো জুওপ্লাঙ্কটন ফাইটোপ্লাঙ্কটনকে খায়। তাহলে জু মানে হচ্ছে প্রাণী, প্লাঙ্কটন মানে হচ্ছে পানিতে ভাসমান ক্ষুদ্র জীব। তাহলে জুওপ্লাঙ্কটন মানে হচ্ছে পানিতে ভাসমান ক্ষুদ্র প্রাণী। ঠিক আছে, তাহলে এই যে ফাইটোপ্লাঙ্কটন কে খাচ্ছে? জুওপ্লাঙ্কটন খাচ্ছে, ক্ষুদ্র জীব খাচ্ছে। আবার এই ফাইটোপ্লাঙ্কটনকে ছোট মাছও কিন্তু খায়, তাই না? ফাইটোপ্লাঙ্কটন মানে কি? ছোট ছোট যে উদ্ভিদগুলো আছে সেগুলোকে কি খায় বলতো? ছোট মাছ খায়, ছোট মাছ খায়, ছোট মাছ। তাহলে ফাইটোপ্লাঙ্কটনকে ছোট মাছও খাচ্ছে। আবার এই ছোট মাছ কিন্তু জুওপ্লাঙ্কটনকেও খায়, ছোট্ট ছোট্ট প্রাণী, সেগুলোকে কি ছোট মাছ খাবে না? খায় তো, তাই না? খায়। আচ্ছা, এই ছোট মাছকে আবার কে খায় বলতো? এই ছোট মাছকে আবার বড় মাছ খায়। এই ছোট মাছকে আবার কে খায়? ছোট মাছকে খায় বড় মাছ, বড় মাছ। এই বড় মাছ কিন্তু আবার এই জুওপ্লাঙ্কটনকেও খাইতে পারে। ঠিক আছে, যেমন রুই মাছ, বা ফাইটোপ্লাঙ্কটনও কিন্তু এই বড় মাছটা খায়, তাই না? তো আমি ওইদিকে আর না যাই। তাহলে এই বড় মাছকে আবার কে খায়? বড় মাছকে আবার খাইতে পারে হচ্ছে সাপ, বা কি বলতে পারি, সাপ খাইতে পারে। হ্যাঁ, বড় বড় মাছ সাপ খায়। ঠিক আছে, তো এই বড় মাছকে সাপ খাইতে পারে। তাহলে বড় মাছকে সাপ খাইলো। এই সাপকে আবার কে খাচ্ছে? সাপকে আবার খাচ্ছে ঈগল, ঈগল, ঈগল। ওকে। এছাড়াও এই সাপকে আবার কে খাইতে পারে? গুই সাপও খাইতে পারে। এই সাপকে আবার কে খাইতে পারে ভাইয়া? গুই সাপ খাইতে পারে। তাহলে এই যে দেখো একটা জাল তৈরি হচ্ছে, এখানে একটা জাল তৈরি হয়েছে। ফাইটোপ্লাঙ্কটনকে ছোট মাছও খায়, জো প্লাঙ্কটনও খায়, আবার ছোট মাছ আবার জো প্লাঙ্কটনকেও খায়। তাহলে এই যে এইভাবে তুমি যদি যুক্ত করতে থাকো, একটা জালের মতো জিনিসটা দেখাবে। ঠিক আছে, যেমন এইখানে তুমি জালটা আরো ভালো মতো বুঝতে পারবা। যেমন এখানে ছোট ছোট যে ঘাসগুলো আছে বা উদ্ভিদগুলো আছে, এই ঘাসগুলাকে কে খাচ্ছে? ঘাস ফড়িং খাচ্ছে, আবার ইঁদুরও খাচ্ছে, তাই না? এই ঘাস ফড়িংকে আবার কে খাচ্ছে? ব্যাঙ খাচ্ছে। এই ব্যাঙকে আবার ঈগলও খাচ্ছে, এই ইঁদুরকেও ঈগল খাচ্ছে, এবং এই ইঁদুরকে সাপও খাচ্ছে। এই সাপকে আবার ঈগল খাচ্ছে। তাহলে দেখো, মানে একটা অন্যরকম অবস্থা, একজন আরেকজনকে খাচ্ছে। তাহলে এইভাবে খাইতে খাইতে, একজন আরেকজনকে খাইতে খাইতে একটা পরিবেশের মধ্যে দেখা যাবে যে একে খাচ্ছে, ওকে আবার আরেকজন খাচ্ছে, ওকে আবার আরেকজন খাচ্ছে। সো এইভাবে খাইতে খাইতে একটা জালের মতো গঠন তৈরি হয়। তখন সেটাকে আমরা বলতে পারবো খাদ্য জাল। যেমন এখানে কয়টা খাদ্য জাল আছে? তুমি অনেকগুলো খাদ্য জাল দেখাইতে পারবা। যেমন ফাইটোপ্লাঙ্কটন, ফাইটোপ্লাঙ্কটন কে খাচ্ছে? জুওপ্লাঙ্কটন, জুওপ্লাঙ্কটন কে খাচ্ছে? ছোট মাছ। এতটুকু একটা বলতে পারবা। ফাইটোপ্লাঙ্কটন, ফাইটোপ্লাঙ্কটন কে খাচ্ছে? ছোট মাছ, ছোট মাছকে খাচ্ছে বড় মাছ। এতটুকু বলতে পারবা, তাই না? আবার তুমি এই সিরিয়াল অনুযায়ী এই পর্যন্ত, শেষ পর্যন্ত আসতে পারবা। তো এই হচ্ছে এই হচ্ছে খাদ্য জাল। বুঝতে পেরেছ আশা করি। আচ্ছা, এবার আসো গুরুত্বপূর্ণ আরেকটা টপিক, সেটা হচ্ছে পুষ্টির প্রবাহ ও শক্তির প্রবাহ। দুইটা বিষয় মোটামুটি সিমিলার। জাস্ট এখানে চিত্রটা দিয়ে একটু বুঝাই দিই। এখানে আসলে এমসিকিউতে এক টাইপের কোশ্চিন করে, সিকিউতে খুব বেশি দেয় না। তো এমসিকিউ কিভাবে করে আমি বোঝানোর পরে তারপরে দেখাচ্ছি। ঠিক আছে, সো এইটা বোঝার জন্য তোমার টপিক লেভেল সম্পর্কে জানতে হবে। টপিক টপিক
লেভেল। সো ট্রপিক লেভেল মানে কি? ট্রপিক লেভেল মানে হচ্ছে খাদ্য পিরামিডের প্রতিটি স্তরকে বলা হয় ট্রপিক লেভেল। যেমন আমি তোমাকে বুঝাইতে পারি, দেখো এখানে পিরামিড মানে কি? পিরামিড মানে হচ্ছে যেই আকৃতির একদম উপরের মাথাটা সেটা শুরু হবে এবং নিচের দিকটা হবে প্রশস্ত, সেই গঠনটাকে আমরা বলতে পারি পিরামিড। তাহলে পিরামিড মানে হচ্ছে নিচের দিকটা প্রশস্ত, উপরের দিকটা সরু, এই ধরনের গঠন হচ্ছে পিরামিড। সো এটা হচ্ছে একটা পিরামিড, এটাকে আমরা বলতে পারি খাদ্য পিরামিড। তো এই খাদ্য পিরামিডের সবার নিচে কি আছে? সবার নিচে হচ্ছে উৎপাদক, তাই তো? সবার নিচে আছে, এটা হচ্ছে উৎপাদক। দেন উৎপাদককে খাচ্ছে হচ্ছে প্রথম শ্রেণীর খাদক, এটা হচ্ছে প্রথম শ্রেণীর খাদক। এটা হচ্ছে দ্বিতীয় শ্রেণীর খাদক। এটা হচ্ছে তৃতীয় শ্রেণীর খাদক। এবং এটা হচ্ছে সর্বোচ্চ, আমি বলতে পারি সর্বোচ্চ শ্রেণীর খাদক। তো এই হচ্ছে বিষয়। এখন এই যে একটা খাদ্য পিরামিড তৈরি হইলো, এই খাদ্য পিরামিডের প্রত্যেকটা স্তরকে আমি বলবো টপিক লেভেল। যেমন উৎপাদক হচ্ছে প্রথম টপিক লেভেল, এটা হচ্ছে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, ওইটা পঞ্চম আমি ধরতে পারি। তো তোমাকে যদি কখনো কোশ্চিন করে যে দ্বিতীয় খাদ্য শৃঙ্খল বা দ্বিতীয় খাদ্য স্তর যেটা, সেটা কত নম্বর টপিক লেভেল, তাহলে হিসাব করো দ্বিতীয় শ্রেণীর খাদক যারা, তারা কত নম্বর টপিক লেভেলে আছে? প্রথম, দ্বিতীয়, তৃতীয় 3 নম্বর টপিক লেভেলে আছে, তাই তো? প্রত্যেকটা স্তরই তো টপিক লেভেল। তাহলে এটা প্রথম টপিক লেভেল, এটা দ্বিতীয় টপিক লেভেল, এটা তৃতীয় টপিক লেভেল, তাই না? আচ্ছা, এখন পুষ্টির প্রবাহ যে বিষয়টা, সেটা হচ্ছে উদ্ভিদ সূর্য থেকে যে আলোটা পায়, সে আলোর 2%, তাহলে সূর্য থেকে প্রাপ্ত আলোর 2% আলো সালোক সংশ্লেষণে কাজে লাগায়। খাদ্য তৈরি করে। তাহলে কারা কাজে লাগায়? উৎপাদক। তাহলে উৎপাদক, পৃথিবীর যত উৎপাদক আছে সবাই কি করে বলতো? সূর্য থেকে যে আলোটা আসতেছে, সে আলোর মাত্র 2% ব্যবহার করে খাদ্য তৈরি করে। সেই খাদ্যটা আবার কে খায় বলতো? উৎপাদক যে খাদ্যটা তৈরি করতেছে, সেই খাদ্যের কিছু অংশ সেটাকে গ্রহণ করে বলতো? প্রথম শ্রেণীর খাদ্য গ্রহণ করে। এই প্রথম শ্রেণীর খাদ্যকে আবার গ্রহণ করতেছে দ্বিতীয় শ্রেণীকে আবার গ্রহণ করতেছে তৃতীয় শ্রেণী। তার মানে কি? এইভাবে পুষ্টিটা প্রবাহিত হচ্ছে, তাই না? তাহলে উৎপাদক যে পুষ্টিটা তৈরি করলো বা যেই শক্তিটা তৈরি করলো, সেটা কে পাচ্ছে বলতো? প্রথম শ্রেণীর খাদকটা সেই পুষ্টিটা নিয়ে নিচ্ছে। দ্বিতীয় শ্রেণীর খাদক যখন প্রথম শ্রেণীর খাদককে খাচ্ছে, তারা সেই পুষ্টিটা নিয়ে নিচ্ছে। কিন্তু এখানে একটা সমস্যা আছে, বুঝছো? সমস্যাটা হচ্ছে যে, ধরে নাও এই উৎপাদক যে পরিমাণ পুষ্টি তৈরি করে, ধরে নাও কোন একটা উৎপাদক সে বছরে 20,000 কিলো ক্যালোরি পার মিটার স্কয়ার পার ইয়ার, অর্থাৎ বছরে 20,000 কিলো ক্যালোরি পার মিটার স্কয়ার তৈরি করে। এতটুকু পুষ্টি তৈরি করে কোন একটা উদ্ভিদ, একটা বা কোন একটা স্থানের উদ্ভিদগুলা, মিটার স্কয়ার বলা আছে। তার মানে কি 1 মিটার স্কয়ারের মধ্যে কোন একটা উদ্ভিদ সে হচ্ছে 20,000 কিলো ক্যালোরি শক্তি তৈরি করে এক বছরে। এখন প্রথম স্তরের খাদক বা প্রথম শ্রেণীর খাদক যারা বা দ্বিতীয় টপিক লেভেলের যারা প্রাণীরা, তারা তো উৎপাদককে খাবে, সিম্পল। এখন যদি এই প্রথম শ্রেণীর খাদক এই 20,000 কিলো ক্যালোরি শক্তি বা পুষ্টি উপাদানই খেয়ে ফেলে, তার মানে কি তাদের কাছে 20,000 কিলো ক্যালোরি শক্তি থাকার কথা এক বছরে, কিন্তু সেটা থাকে না। কি হয় জানো? এই 20,000 কিলো ক্যালোরির মধ্যে মাত্র 2,000 কিলো ক্যালোরি পুষ্টি তারা পায়। আবার প্রথম শ্রেণীর খাদককে দ্বিতীয় শ্রেণীর খাদক খাচ্ছে,
তাহলে 1 বছর যদি এভাবে খাইতে থাকে সেই ক্ষেত্রে এই যে 20,000 কিলো ক্যালোরি যেটা সেটাই তো এদের কাছে যাওয়ার কথা, কিন্তু যায় না, যায় মাত্র কত জানো, 200 কিলো ক্যালোরি। দ্বিতীয় শ্রেণীকে আবার খাচ্ছে তৃতীয় শ্রেণীর খাদক। এখন তৃতীয় শ্রেণীর খাদক যদি 200 কিলো ক্যালোরি সবাইকেই খাবার হিসেবে গ্রহণ করে ফেলে, তাহলে তো 200 কিলো ক্যালোরি তাদের কাছে থাকার কথা, কিন্তু না, তাদের কাছে যায় মাত্র 20 কিলো ক্যালোরি। বাকিটা কি হয় বলতো, তাপ শক্তি আকারে বের হয়ে যায়। অর্থাৎ যাচ্ছে হচ্ছে 10%, মাত্র 10% শক্তি যাচ্ছে বা পুষ্টি যাচ্ছে। তাহলে এখানে 20,000 কিলো ক্যালোরির 10% কত, 2,000 কিলো ক্যালোরি। তাহলে উৎপাদক যদি 20,000 কিলো ক্যালোরি শক্তি প্রডিউস করে বা পুষ্টি তৈরি করে, সেক্ষেত্রে প্রথম শ্রেণীর খাদক যদি সেই পুষ্টিটা খায়, সেক্ষেত্রে মাত্র 2,000 কিলো ক্যালোরি শক্তি তার দেহে ট্রান্সফার হয়। বাকি 90% শক্তি তাপ শক্তি আকারে পরিবেশে চলে যায়। সিম্পল। ওকে, তো এই ঘটনাটাকে বলা হচ্ছে, এটা হচ্ছে 10% নিয়ম। এরপরে আরেকটা চিত্র আছে, এখানে আরো একটা শক্তি আছে, সেটা হচ্ছে শক্তির পিরামিড বলা আছে। সো 10% নিয়ম বলা হয় লিন্ডেনম্যানের, বিজ্ঞানীর নাম হচ্ছে লিন্ডেনম্যানের 10% নিয়ম, 10% নিয়ম বলা হয়। অর্থাৎ এই নিয়মের মধ্যে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে প্রথম টপিক লেভেলকে খাচ্ছে দ্বিতীয় টপিক লেভেল, কিন্তু প্রথম টপিক লেভেলে যদি শক্তির পরিমাণ হয় 100, দ্বিতীয় টপিক লেভেল যে এই প্রথম টপিক লেভেলকে খেয়ে ফেলতেছে, খাওয়ার ফলে তো তার কাছে 100 যাওয়ার কথা, কিন্তু 100 যায় না, যায় মাত্র 10%। তাহলে 100 10% কত, 10। তাহলে কতটুকু শক্তি যায়, 10। তৃতীয় টপিক লেভেল যখন দ্বিতীয় টপিক লেভেলকে খাচ্ছে, তখন তো তার কাছে শক্তি 10 যাওয়ার কথা, কিন্তু যাচ্ছে কত, মাত্র 1। চতুর্থ টপিক লেভেল যেটা মাংসাশী প্রাণী, তারা যখন তৃতীয় টপিক লেভেলকে খাচ্ছে, তখন 1 যাওয়ার কথা তার কাছে, কিন্তু যাচ্ছে মাত্র 0.1, অর্থাৎ 10% করে যাচ্ছে, বাকি 90%ই তাপ শক্তি হিসেবে পরিবেশে ফিরে আসতেছে। বুঝছো, এই বিষয়টাকে বলা হচ্ছে লিন্ডেনম্যানের 10% নিয়ম। অর্থাৎ আমি যদি আরো সহজভাবে তোমাকে বোঝানোর চেষ্টা করি, ধরে নাও একটা হরিণ একদিনে 100 কেজি লতাপাতা খাইছে। একটা হরিণ একদিনে 100 কেজি লতাপাতা খাইছে, কিন্তু দেখা যায় 100 কেজি লতাপাতা খাইলেও তার মাত্র 10% তার শরীর গঠনের জন্য ব্যবহৃত হয়েছে। ঠিক আছে, বা দেহ গঠনে ব্যবহৃত হয়েছে কত পার্সেন্ট বলতো, কতটুকু দেহ গঠনে কাজ করবে, 100 কেজি খাইছে, তার 10% কত, মাত্র 10 কেজি হরিণের দেহ গঠনে কাজ করবে। তাহলে এই 10 কেজির একটা হরিণকে যদি এবার একটা বাঘ খেয়ে ফেলে, তাহলে বাঘ তো খাইলো 10 কেজির একটা হরিণ, কিন্তু এই 10 কেজি হরিণের মধ্যে কত পার্সেন্ট আসলে তার দেহ গঠনে কাজে লাগবে বলতো, মাত্র 10%, অর্থাৎ 1 কেজি তার দেহ গঠনে কাজে লাগবে। সো এই বিষয়টাকে বলা হচ্ছে লিন্ডেনম্যানের 10% নিয়ম। সো এ হচ্ছে শক্তির পিরামিড। ওকে, আচ্ছা, তাহলে আমরা একদম শেষ পর্যায়ে চলে আসছি। আমরা যে টপিকটা পড়বো সেটা হচ্ছে জীববৈচিত্র্য। তো আমি জাস্ট বুঝাই দিব, এখানে আসলে লেখালেখি বা তেমন কিছু নাই, জিনিসটা বুঝলেই আসলে হচ্ছে, এবং এখান থেকে এমসিকিউ দিতে পারে। আচ্ছা, আগেরটা থেকে কি এমসিকিউ দিতে পারে আমি তোমাকে, এই যে এখান থেকে বলছিলাম যে এখান থেকে এমসিকিউ দিবে, সো কি এমসিকিউ দিতে পারে আমি তোমাকে একটু দেখানোর চেষ্টা করি। ফার্স্টে আমি অপশনটা লিখি, ধরে নাও ক নম্বর অপশনে দিল যে উদ্ভিদ দেন ঘাসফড়িং দেন ব্যাং দেন সাপ দেন পেঁচা। ওকে, এরপরের একটা খাদ্য শৃঙ্খল দেখো তুমি, উদ্ভিদ দেন ঘাসফড়িং দেন ধরে নাও যে এই ঘাসফড়িংকে খেয়ে ফেললো ঈগল। ওকে, এই দুটো অপশন। এখন তোমাকে কোশ্চিনটা করি, সেটা হচ্ছে বলো তো
কোথায় শক্তির অপচয় সবচেয়ে কম হয়েছে? এই দুটো অপশন, আরো দুইটা অপশন আছে ধরে নাও। তোমাকে প্রশ্ন করছে কোথায় শক্তির অপচয় সবচেয়ে কম হয়। দেখো শক্তির অপচয় সবচেয়ে কম হবে কোথায়। ধরে নাও উদ্ভিদ, দুইটাই 100 থেকে শুরু করি, এটাও 100 থেকে শুরু করলাম। তাহলে এই উদ্ভিদ থেকে যখন শক্তিটা এখানে আসবে, তাহলে সেই শক্তিটা কত হয়ে যাবে? 10। এখান থেকে যখন এইখানে আসবে তখন শক্তির পরিমাণটা কত হয়ে যাবে? 1। এখান থেকে যখন সাপে আসবে 0.1, এই সাপ থেকে যখন পেঁচায় আসবে শক্তির পরিমাণ 0.01 কিলো ক্যালোরি হয়ে যাবে। কিন্তু দ্বিতীয় অপশনটা দেখো, এইখানে শক্তি আছে 100, এখানে শক্তি হয়ে যাবে 10, এখানে শক্তি হয়ে যাবে 1। তাহলে কোথায় শক্তির অপচয় সবচেয়ে কম হয়েছে বলতো? এখানে শক্তির অপচয় অনেক বেশি। কেন? কারণ 0.01 হয়ে গেছে। তাহলে খাদ্য শৃঙ্খল যত বড় হবে শক্তির অপচয় তত বেশি হবে, খাদ্য শৃঙ্খল যত ছোট হবে শক্তির অপচয় সবচেয়ে কম হবে। ঠিক আছে, তাহলে এইখানে শক্তির অপচয় কম। হ্যাঁ, তাহলে তোমাকে প্রশ্ন করবে শক্তির অপচয় কোথায় বেশি বা শক্তির অপচয় কোথায় কম। শক্তির অপচয় অপচয় কম কোথায়, এই প্রশ্নটা করলে অ্যান্সারটা হবে এই খ নাম্বার অ্যান্সার। ঠিক আছে, ওকে। তো জীববৈচিত্র্য আসলে কি? পৃথিবীতে দেখো কোটি কোটি লক্ষ লক্ষ প্রাণী আছে, এদের মধ্যে যে বৈচিত্র্য বা ডিফারেন্স সেটাকে আমরা বলতে পারি জীববৈচিত্র্য। এখন এই জীববৈচিত্র্য বিভিন্ন রকম হতে পারে। যেমন 1 নাম্বার আমি ধরতে পারি প্রজাতিগত বৈচিত্র্য। পৃথিবীতে কত প্রজাতির প্রাণী আছে চিন্তা করে দেখো তো একবার। মানুষের একটা প্রজাতি, মানুষের প্রজাতির সাথে তুমি যদি এখন চিন্তা করো ভাইয়া আমি ছাগলের প্রজাতি মিলাবো, তাহলে কি হবে? না, ছাগলের প্রজাতি সেটা টোটালি ডিফারেন্ট একটা প্রজাতি। কেন? কারণ ছাগলের আকার আকৃতি বৈশিষ্ট্য যা কিছু তুমি মিলাতে চাও আমার সাথে মিলবে না, সেটা টোটালি ডিফারেন্ট। তুমি পাখির একটা প্রজাতির কথা চিন্তা করতে পারো, চড়ুই পাখি, পাখির প্রজাতি, একটা আলাদা পাখির প্রজাতি। তাহলে এই যে বিভিন্ন ধরনের প্রজাতি, তাদের মধ্যে যে বৈচিত্র্যটা, এটা নিয়েই যে বৈচিত্র্য সেটা হচ্ছে প্রজাতিগত বৈচিত্র্য। যেমন তুমি এখানে দেখতে পাচ্ছ হাতি, এর একটা প্রজাতি আছে। জেব্রা, তার প্রজাতি আছে, এই যে জেব্রা। জিরাফ, তার প্রজাতি আছে। গরু ছাগল, তার প্রজাতি আছে। এই যে এটার নাম কি? হিপ্পো, জলহস্তী। সো জলহস্তির একটা প্রজাতি আছে। তাহলে এটা কি? প্রজাতিগত বৈচিত্র্য। ওকে, এবার আসো বংশগতীয় বৈচিত্র্য। বংশগতীয় বৈচিত্র্য কেন তৈরি হয় জানো? বংশগতীয় বৈচিত্র্য কি? যেমন মানুষের কথাই চিন্তা করো, মানুষের একটা প্রজাতি। এখন মানুষের মধ্যে বিভিন্ন ধরনের ভাগ আছে না বলতো? বংশের কারণে বিভিন্ন ধরনের ভাগ আছে না? কোন কোন মানুষের প্রজাতি হচ্ছে সাদা, শ্বেত শ্বেত হয়, তাই না? সাদা বর্ণের মানুষ হয়। কিছু মানুষ আছে যারা নিগ্র হয়। তাহলে মানুষের মধ্যে কত কত আবার ভাগ আছে না? সো এই যে বংশগতি প্রজাতি হচ্ছে এইটাই। যেমন এখানে তুমি দেখতে পাচ্ছ যে তুমি এটা কি? সিংহ। সো সিংহ কিন্তু সাদা সিংহ আছে, তাই না? আবার সাদা সিংহ না, হলুদ কালারের যে সিংহ সেটাও কিন্তু আছে। তাহলে সিংহের যে দুইটা প্রজাতি সেটা কিন্তু তুমি দেখতে পাচ্ছ সিংহের। তাহলে এইটা কেন তৈরি হচ্ছে বলতো? এই ঘটনাটা কেন ঘটতেছে? বংশগতীয় বৈচিত্র্যের কারণে। এখন বংশগতীয় বৈচিত্র্য কেন তৈরি হচ্ছে? দেখো আমাদের দেহের ভেতর কি থাকে? ডিএনএ থাকে। এবং ডিএনএ এর ছোট্ট একটা অংশকে আমরা বলতে পারি জিন। ধরে নাও ছোট্ট একটা অংশ, এই অংশটাকে আমরা কি বলতে পারি? এই অংশটা হচ্ছে জিন। এবং জিনের কাজ হচ্ছে, জিন কোনো না কোনো, এটা ভূত জিন না, এটা এই জিনের কাজ হচ্ছে এটা কোনো না কোনো বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে। কোনো না কোনো বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ, কোনো বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে, বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে হচ্ছে এই জিন। ঠিক আছে, তাহলে এই জিনের মধ্যে যদি কোনো কারণে চেঞ্জ চলে আসে বা জিনের মধ্যে সামান্য একটু পরিবর্তনের কারণে এই যে দুইটা ভিন্ন প্রজাতির সৃষ্টি হয়ে গেছে। ঠিক আছে, অর্থাৎ একজনের কালার হচ্ছে সাদা, আরেকজনের কালার সাদা না, অন্য কালার। তো এই যে জিনের ভেতরে এই কথাগুলো লেখা থাকে, সামান্য একটু ডিফারেন্সের কারণে। ধরে নাও যে এইখানে জিনের ভেতরে কি লেখা আছে বলতো? এর এর যে লোমের কালারটা হবে হলুদ। কিন্তু এই সাদা যে বাঘটা আছে বা সাদা যে সিংহ আছে, তার জিনের ভেতরে লেখা আছে তার লোমের কালারটা হবে সাদা।
ঠিক আছে, সেই কারণে সাদা হয়েছে। তো এই বিষয়টাকে বলা হচ্ছে বংশগতীয় বৈচিত্র্য। এবং বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য কি? বাস্তুতন্ত্রের কারণে, বাস্তুতন্ত্র হচ্ছে একটা পরিবেশ, যেমন পুকুরের বাস্তুতন্ত্রের সাথে তুমি যদি নদীর বাস্তুতন্ত্র মিলাতে চাও, মিলবে না কিন্তু, তাই না? পুকুরে যে টাইপের প্রাণী বাস করে সেই টাইপের প্রাণী কিন্তু নদীতে গিয়ে সহজে খাপ খাওয়াইতে পারবে না। যেমন তুমি মানুষের কথাই চিন্তা করো, দেখো পৃথিবীতে বরফের স্থান তো আছে, তাই না? আমরা বাংলাদেশে বাস করি। বাংলাদেশের যে আবহাওয়া তার সাথে কি তুমি ওই বরফের দেশের আবহাওয়া এটা কি মিলাইতে পারবা? না। তো তুমি যদি বাংলাদেশ থেকে সেই দেশে যাও যেখানে বরফ পড়ে, তুমি কিন্তু নাজেহাল একটা অবস্থা হয়ে যাবে, তাই না? তোমার কিন্তু অবস্থা খারাপ হয়ে যাবে। পৃথিবীতে এমনও অনেক দেশ আছে যেখানে তাপমাত্রা এতই কম যে পানি তুমি রাখবা কিছুক্ষণের মধ্যে বরফ হয়ে যাবে। তো তুমি কি সেই পরিবেশে কি আর সহজে টিকতে পারবা? না। কিন্তু ওই এলাকাতে যে মানুষেরা বাস করতেছে তারা কিন্তু ওই আবহাওয়ার সাথে খাপ খাওয়ায় নিছে। তারা কিন্তু সহজে ওই আবহাওয়াতে অসুস্থ হবে না। কিন্তু তুমি বাংলাদেশ থেকে যাও, তুমি কিন্তু সহজেই অসুস্থ হয়ে যাবে। তাই না? তাহলে বাস্তুতন্ত্রের কারণে যে বৈচিত্র্য সৃষ্টি হচ্ছে সেটা হচ্ছে বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য। যেমন লোনা পানিতে যে প্রাণীগুলা বাস করে বা মিঠা পানিতে, ধরে নাও তুমি পুকুরে যে মাছটা চাষ করতেছো সেটা গিয়ে সমুদ্রে ছাড়ো তো, বাঁচবে? বাঁচবে না। কেন? কারণ যে পানিটা তুমি পুকুরে চাষ করতেছো, যে মাছ যেটা তুমি পুকুরে চাষ করতেছো, সেই মাছের যে বৈশিষ্ট্য সেটা সমুদ্রে বাস করা প্রাণীদের সাথে মেলে না। ঠিক আছে? এই কারণে তুমি সমুদ্রে দিবা, সেই মাছটা আর বাঁচবে না। এই হচ্ছে বিষয়। ঠিক আছে? তাহলে বাস্তুতন্ত্রের কারণে বা পরিবেশের কারণে যে বৈচিত্র্য সৃষ্টি হয় সেটা হচ্ছে বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য। যেমন মাছ সে পুকুরে আছে বা নদীতে আছে বা সমুদ্রে আছে, তার লেজ থাকে। মানুষের লেজের কোনো দরকার আছে? না। মানুষের লেজের দরকার নাই। কারণ মানুষের পানিতে না থাকলেও চলে। মানুষের লেজ না থাকলেও হবে, তাই না? মানুষ ধরে নাও যে মানুষের কথা বাদ দাও, অন্যান্য প্রাণীর কথা বলো। ধরে নাও যে, যে প্রাণীটা জঙ্গলে বাস করে, যেমন বানর। বানরের হাতটা এমন যে বানর হচ্ছে এক লাফে এক গাছ থেকে আরেক গাছ থেকে উড়ে, উড়ে চলতে পারে। উড়ে, উড়ে না, মানে লাফায়, লাফায় চলতে পারে। ঠিক আছে? কিন্তু অন্যান্য অনেক প্রাণী আছে যারা চলতে পারতেছে না। ঠিক আছে? তো এই যে পরিবেশের সাথে খাপ খাইয়ে নেওয়ার জন্য যে বৈশিষ্ট্যগুলা তৈরি হচ্ছে সেটাকে আমরা বলতে পারি বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য, বা যে বৈচিত্র্য সৃষ্টি হচ্ছে সেটা হচ্ছে বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য। ওকে? আচ্ছা, আন্তঃনির্ভরশীলতা এটা কি? আন্তঃনির্ভরশীলতা মানে হচ্ছে একটা জীব আরেকটা জীবের উপর নির্ভর করবে, এটা হচ্ছে আন্তঃনির্ভরশীলতা। ঠিক আছে? যেমন এখানে তুমি দেখতে পাচ্ছ যে একটা ফুল, ফুলের পরাগায়নের জন্য ফুলের পরাগায়নের জন্য কিন্তু অন্য কোনো একটা মাধ্যমের প্রয়োজন হয়। ঠিক আছে? যেমন এই যে মৌমাছি, মৌমাছি মধু আহরণ করার জন্য, মধুর জন্য কিন্তু মৌমাছির আবার ফুলের দরকার হচ্ছে। তাই না? তাহলে মৌমাছি মধু আহরণ করার জন্য ফুলের কাছে আসতেছে। বিনিময়ে যখন মধুটা আহরণ করতেছে, পরাগ রেণু যেগুলো আছে সেটা কিন্তু মৌমাছির পায়ে লেগে যাচ্ছে। এই মৌমাছিটা গিয়ে যখন অন্য একটা ফুলে গিয়ে বসবে, এই পরাগ রেণুটা কিন্তু সেই ফুলে স্থানান্তরিত হবে। তার মানে কি পরাগায়ন ঘটবে সেইখানে, তাই না? তাহলে এই যে পরাগায়নের জন্য কিন্তু এই মৌমাছিটা ফুলের উপর নির্ভর করতেছে। মানে ফুলটা মৌমাছির উপর নির্ভর করতেছে পরাগায়নের জন্য, আর মধুর জন্য মৌমাছি ফুলের উপর নির্ভর করতেছে। তাহলে এদের মধ্যে যে সম্পর্ক সেটাকে আমরা বলতে পারি আন্তঃসম্পর্ক। ওকে? তাহলে এই আন্তঃসম্পর্ক নিয়ে আমাদের কিছু বিষয় জানতে হবে। যেমন কিছু আন্তঃসম্পর্ক আছে যাদেরকে আমরা বলতে পারি ধনাত্মক আন্তঃসম্পর্ক, কিছু আন্তঃসম্পর্ক আছে যাদেরকে আমরা বলতে পারি ঋণাত্মক, নেগেটিভ আন্তঃসম্পর্ক। তাহলে ধনাত্মক আন্তঃসম্পর্ক ফার্স্টে আমাদের জানতে হবে এটা কয় প্রকার। ধনাত্মক আন্তঃসম্পর্ক এটা দুই প্রকার। মাথায় রাখো, একটা হচ্ছে মিউচুয়ালিজম, দুই নম্বর হচ্ছে কমেন্সিয়ালিজম। আর ঋণাত্মক আন্তঃসম্পর্ক এটা তিন প্রকার। এক নম্বর হচ্ছে শোষণ, দুই নম্বর হচ্ছে প্রতিযোগিতা বা কম্পিটিশন, এবং তিন নম্বর হচ্ছে অ্যান্টিবায়োসিস। তবে এই নামগুলো অন্তত ফার্স্টে মাথায় রাখতে হবে, তাহলে তুমি সহজে অ্যান্সার করতে পারবা। এখন মিউচুয়ালিজম মানে কি? মিউচুয়ালিজম মানে হচ্ছে দুইটা জীব একসাথে বাস করবে এবং একে অপরকে উপকার করবে। একজন আরেকজনের দ্বারা উপকৃত হবে। যেমন তুমি জানো কিনা আমাদের দেহের পেটের ভেতরে অসংখ্য ব্যাকটেরিয়া বাস করে। এখন এই ব্যাকটেরিয়াগুলো উপকারী, বুঝছো? আমাদের দেহে বিভিন্ন ধরনের পুষ্টি উপাদান তৈরি করে এই ব্যাকটেরিয়াগুলা। সো উপকারী যে ব্যাকটেরিয়াগুলা সেটা কিন্তু আমাদের পেটে বাস করতেছে। তার মানে কি? আবার সেই ব্যাকটেরিয়া বিনিময়ে কি পাচ্ছে বলতো? আশ্রয় পাচ্ছে, আমার দেহে আশ্রয় নিচ্ছে, সে খাদ্য পাচ্ছে। তো এই হচ্ছে বিষয়। তাহলে মিউচুয়ালিজম মানে হচ্ছে
সহযোগীদের উভয়ই একে অন্যের দ্বারা উপকৃত হয়। অর্থাৎ দুইটা জীব একসাথে বাস করে এবং উভয়ে একে অপরের দ্বারা উপকৃত হলে সেটা হচ্ছে মিউচুয়ালিজম। যেমন মৌমাছি প্রজাপতি পোকামাকড় কর্তৃক ফুলের মধু আহরণ করা বিনিময়ে ফুলের পরাগায়ন হয়, এটা হচ্ছে মিউচুয়ালিজমের উদাহরণ। লাইকেন নামে একটা প্রাণী আছে, একটা জীব আছে, লাইকেন লাইকেন নামে একটা জীব আছে যেখানে শৈবাল আর ছত্রাক একসাথে বাস করে। দেখো, শৈবাল আলাদা একটা জীব, ছত্রাক আলাদা একটা জীব। এই শৈবাল আর ছত্রাক একসাথে বাস করে একে অপরের দ্বারা উপকৃত হচ্ছে এবং যে প্রাণীটা গঠন করতেছে তার নাম হচ্ছে লাইকেন। ঠিক আছে, তাহলে লাইকেন মানে কি? লাইকেন মানে হচ্ছে শৈবাল আর ছত্রাক যখন একসাথে অবস্থান করবে সেই অবস্থাটাকে আমরা বলি লাইকেন। রাইজোবিয়াম, এটা হচ্ছে একটা ব্যাকটেরিয়া। তো এখানে রাইজোবিয়াম নামের মধ্যে আছে রাইজ, রাইজ কথাটার অর্থ হচ্ছে মূল। সো এই ব্যাকটেরিয়াটা কোথায় থাকে বলতো? মূলে থাকে। কার মূলে থাকে? শিম জাতীয় উদ্ভিদের মূলের নোডিউলে থাকে। নোডিউল মানে হচ্ছে মূলের ওইখানে গুটি গুটি একটা জায়গা আছে, গুটি গুটির মতো একটু ফোলা ফোলা অংশ, তার ভেতরে এই ব্যাকটেরিয়াগুলো থাকে। সো রাইজোবিয়াম ব্যাকটেরিয়া কর্তৃক শিম জাতীয় ধনাত্মক উপকার উদ্ভিদের শিকড়ে আছে। এত কিছু বাদ, রাইজোবিয়াম ব্যাকটেরিয়া এই যে শিম জাতীয় উদ্ভিদের যে নোডিউলে অবস্থান করতেছে, এটা হচ্ছে একটা মিউচুয়ালিজম। এখন একে অপরের দ্বারা তো উপকৃত হইতে হবে, তাহলে কি উপকার পাচ্ছে? ব্যাকটেরিয়া যে উপকারটা পাচ্ছে, এই যে রাইজোবিয়াম ব্যাকটেরিয়া, সে যে উপকারটা পায়, সে শিমের মূলে যেহেতু থাকতে পারতেছে, তার মানে কি এই ব্যাকটেরিয়াটা আশ্রয় পাচ্ছে শিমের মূলে। আর শিম গাছ বিনিময়ে কি পাচ্ছে? এই যে রাইজোবিয়াম ব্যাকটেরিয়ার মাধ্যমে শিম গাছের জন্য নাইট্রোজেনটা দরকার। তো শিম গাছ যেটা পাচ্ছে সেটা নাম হচ্ছে নাইট্রোজেন। ঠিক আছে, সো নাইট্রোজেন গ্যাস সংবন্ধন করে কে? এই রাইজোবিয়াম ব্যাকটেরিয়া। তাহলে এই রাইজোবিয়াম ব্যাকটেরিয়া শিম গাছকে দিচ্ছে নাইট্রোজেন, বিনিময়ে সে নিজে পাচ্ছে আশ্রয়। কমেন্সালিজম মানে হচ্ছে এখানে সহযোগীদের একজন উপকার পাবে, আরেকজন উপকার না পাইলেও ক্ষতিগ্রস্ত হবে না। তাহলে একজন উপকার পাবে, আরেকজন উপকার না পাইলেও ক্ষতিগ্রস্ত হবে না। যেমন রোহিণী উদ্ভিদ, কিছু উদ্ভিদ দেখবা একটা বড় গাছকে আঁকড়ে ধরে চারদিকে পেঁচাইতে পেঁচাইতে উপরের দিকে উঠে যায়। তো যে গাছটা পেঁচাইতে পেঁচাইতে উপরের দিকে উঠতেছে সে তো আলো বাতাস পাচ্ছে উপরে উঠে, তাই না? কিন্তু যে গাছটাকে ধরে ধরে উপরে উঠতেছে সেই গাছ নিজে কোনো উপকার পাচ্ছে না, আবার ক্ষতিও হচ্ছে না সেই গাছের। ঠিক আছে, সো ওই রোহিণী গাছ একটা বড় গাছকে জাস্ট পেঁচায় থাকে বা আঁকড়ে ধরে উপরে ওঠে, কিন্তু ওই গাছের কোনো ক্ষতি করে না। আচ্ছা, কাষ্ঠলতা দেখবা যে, তারপরে যে পরাশ্রয়ী উদ্ভিদ, কাষ্ঠলতা বলতে কি বোঝানো হয়েছে এটা একটু দেখে নিও তো সার্চ করে। পরাশ্রয়ী উদ্ভিদ মানে হচ্ছে দেখবা কোন গাছের গায়ে আরেকটা ছোট্ট গাছ জন্মাইছে। ঠিক আছে, বোটানিক্যাল গার্ডেনে গেলে এটা ভালো মতো দেখা যায়। বড় বড় যে উদ্ভিদগুলা, তার গা থেকে ছোট্ট ছোট্ট কিছু উদ্ভিদ বের হয়ে যায়। তো নতুন যে উদ্ভিদটা বের হইলো, ছোট্ট একটা উদ্ভিদ, সেই উদ্ভিদও কিন্তু সবুজই হয়, সে নিজের খাদ্য নিজেই তৈরি করে। তো ওই গাছে জাস্ট আশ্রয় নিচ্ছে, কিন্তু বড় যে গাছটা তার কোনো ক্ষতি করতেছে না। ঠিক আছে, তাহলে জাস্ট আশ্রয় নিচ্ছে এই ছোট গাছটা, কিন্তু যে বড় গাছের উপর জন্মাচ্ছে সেই বড় গাছের কিন্তু ক্ষতি করতেছে না। ওকে, আচ্ছা, তাহলে এটা হচ্ছে পরাশ্রয়ী উদ্ভিদ এবং শৈবাল। বিভিন্ন গাছ দেখবা যে বড় বড় যে গাছগুলা অনেক দিন হয়ে গেছে, যে গাছগুলা, সেই গাছগুলো অনেক সময় সবুজ হয়ে যায়, কাণ্ডটা দেখবা যে সবুজ সবুজ হয়ে গেছে, তো বুঝবা যে ওই কাণ্ডের উপরে শৈবাল জন্মাইছে। ঠিক আছে, তো এই শৈবালগুলা গাছের কোনো ক্ষতি করতেছে না, কিন্তু সে নিজে উপকার পাচ্ছে। ওকে, তাহলে এই হচ্ছে ধনাত্মক আন্তঃক্রিয়া। যদি ঋণাত্মক আন্তঃক্রিয়ার কথা বলি, ফার্স্টে আছে শোষণ বা এক্সপ্লয়টেশন। সো শোষণ মানে কি? একটা জীব আরেকটা জীবের উপরে বাস করবে, বা দুইটা জীব একসাথে বাস করবে এবং একটা জীব দ্বারা অন্য জীব ক্ষতিগ্রস্ত হবে, সেটা হচ্ছে এক্সপ্লয়টেশন। ঠিক আছে, তাহলে স্বর্ণলতা, এটা ছোটবেলাতে অনেক করছি। স্বর্ণলতার যে লতাগুলো আছে, সেই লতাগুলা বিভিন্ন গাছে ছড়াই দিতাম ছোটবেলায় দুষ্টামি করে, তখন তো আর বুঝতাম না। তো কিছুদিন পরে গিয়ে দেখতাম যে পুরা গাছটার স্বর্ণলতা দিয়ে ঘিরে গেছে। ঠিক আছে, অর্থাৎ এটা এতটাই ক্ষতিকর। এই স্বর্ণলতা যে কাজটা করে, তার নিজের একটা অঙ্গ আছে, অঙ্গটার নাম হচ্ছে হস্টোরিয়া। এই হস্টোরিয়া অঙ্গ সে কোন একটা উদ্ভিদের দেহের ভেতরে প্রবেশ করানোর পরে সে নিজে তো খাদ্য তৈরি করে না, কিন্তু ওই যে উদ্ভিদের দেহে হস্টোরিয়া প্রবেশ করালো,
সে উদ্ভিদ থেকে খাদ্যটা শোষণ করে নেয়। ঠিক আছে, এটাই হচ্ছে শোষণ। তাহলে এই যে চোষক অঙ্গ হস্টোরিয়ার মাধ্যমে এই স্বর্ণলতা কি করতেছে বলতো? ধরে নাও যে কোনো একটা আম গাছের উপর তুমি এই স্বর্ণলতা দিয়ে দিলা, কিছুদিন পরে দেখবা যে এই পুরা আম গাছটাকে ঘিরে এমন একটা অবস্থা করে ফেলছে ওই আম গাছে, ওই আম গাছের আর কোনো পুষ্টি নাই, এমন একটা অবস্থা করে ফেলছে। ওই আম গাছ যে খাদ্যটা তৈরি করবে সেই খাদ্যটাতে ভাগ বসাবে কে? এই স্বর্ণলতা। কিসের মাধ্যমে ভাগ বসাবে? হস্টোরিয়া নামক চোষক অঙ্গের মাধ্যমে। অর্থাৎ এই হস্টোরিয়া কোষের ভেতরে প্রবেশ করায় যে খাদ্যটা তৈরি হচ্ছে সেই খাদ্যটা চুষে নেবে এই স্বর্ণলতা। ঠিক আছে? এছাড়া কোকিল দেখবা, কোকিল নিজের বাসায় ডিম পারে না, কাকের বাসায় ডিম পারে এবং কাক দিয়ে বাচ্চা ফুটায় নেয়। আচ্ছা, এরপর দেখবা প্রতিযোগিতা। কোন একটা নির্দিষ্ট স্থানে আলো, বাতাস, পানি ও খাদ্যের জন্য জীবগুলোর মধ্যে প্রতিযোগিতা ঘটে। এই প্রতিযোগিতায় সুবিধাজনক বৈশিষ্ট্য সম্পন্ন জীবগুলা টিকে থাকে এবং অন্যরা বিতাড়িত হয়। তো ডারউইনীয় সংগ্রাম, এখানে দুই ধরনের সংগ্রাম দেখা যায়। তাহলে প্রতিযোগিতা এটা দুই ধরনের সংগ্রামের মাধ্যমে হইতে পারে। একটা হচ্ছে আন্তঃপ্রজাতিক আর একটা হচ্ছে অন্তঃপ্রজাতিক। বিষয়টা আমি একটু বোঝানোর চেষ্টা করি। আন্ত মানে হচ্ছে দুইটা ভিন্ন প্রজাতি। ধরে নাও বাঘ আর সিংহ। তো জঙ্গলে ধরে নাও যে হরিণের পরিমাণ খুবই কমে গেছে। কোন একটা জঙ্গলে হরিণের পরিমাণ খুবই কম। এখন হরিণ যেহেতু কম, খাদ্যের অভাব, বাঘ আর সিংহ দুইজনকেই তো খাবার খাইতে হবে, তাই না? তো একটা হরিণ ধরে নাও যে মারা গেল, তো বাঘ আর সিংহ দুইজনই চাইতেছে যে ওই হরিণটাকে খাইতে। কে খাবে বলো তো? দুইজন কি ভাগ করে খাবে? না, ভাগ করে খাবে না। আগে এই সিংহ আর বাঘের মধ্যে মারামারি হবে। তার মানে কি দুইটা ভিন্ন প্রজাতির মধ্যে মারামারি হচ্ছে। যে জিতে যাবে, সুবিধাজনকভাবে অবস্থায় যে থাকবে বা যে বেশি শক্তিশালী হবে সে তো জিতে যাবে এবং সেই ওই হরিণটাকে খাবে। এটা হচ্ছে আন্তঃপ্রজাতিক সংগ্রাম। আর অন্তঃপ্রজাতিক সংগ্রাম মানে কি? নিজের প্রজাতির মধ্যে সংগ্রাম। ধরে নাও একটা মাছ প্রচুর পরিমাণ ডিম দিল। একটা মাছ কি বলবো 1 কোটি ডিম দিল ধরে নাও। তাহলে এই যে 1 কোটি ডিম, তাদের তো নিজেদের জন্য খাদ্য লাগবে, তাই না? ডিম থেকে যে বাচ্চাগুলো হবে, 1 কোটি বাচ্চা হলো ধরে নাও। তাহলে এই বাচ্চাগুলো তো খাদ্য লাগবে, কিন্তু এত খাদ্য তো নাই। তো ওই ছোট বাচ্চাগুলো কি করবে বলো তো? নিজেদের মধ্যেই খাবার নিয়ে কারাকারি শুরু করবে। এখন যে খাবার পাবে, যে একটু বেশি শক্তিশালী সেই খাবার পাবে, এবং যে খাবার পাবে সে তো বেঁচে গেল, আর যে খাবার খাইতে পারলো না সে মারা যাবে। ঠিক আছে? ওকে, সো এটা হচ্ছে অন্তঃপ্রজাতিক সংগ্রাম। আচ্ছা, হ্যাঁ, আমি আমাদের বাসায় আমি মানে মুরগি যেহেতু পালি আমি, তো সেই ক্ষেত্রে দেখি যে কিছু বাচ্চা থেকে, মুরগির বাচ্চা যখন হয়, কিছু বাচ্চা থেকে খুবই দুর্বল। তো খাবার দিলে যখন বড়, বড় মুরগি যেগুলো একটু সুস্থ সবল, খাবারটাকে ঘিরে ওরাই খাওয়া শুরু করে। কিন্তু ছোট যে মুরগিগুলা একদম, যেগুলো হচ্ছে দুর্বল, তারা তো জায়গা পায় না। তারা শুধুমাত্র চারদিক দিয়ে ঘোরাঘুরি করে। তার মানে কি? সে যদি খাবার না পাইতে থাকে এভাবে, কোনোভাবে যদি খাবার ম্যানেজ না করতে পারে, সে একসময় মারা যাবে। সিম্পল। ওকে। এরপরে ৩ নাম্বার যে ঋণাত্মক আন্তঃক্রিয়া সেটা হচ্ছে অ্যান্টিবায়োসিস। তো এটা থেকে যে কথাটা মাথায় রাখবে সেটা হচ্ছে সংজ্ঞা। সো সংজ্ঞাটা কি? একটি জীব সৃষ্ট জৈব রাসায়নিক পদার্থের কারণে অন্য জীবের বৃদ্ধি ও বিকাশ সম্পূর্ণরূপে বা আংশিকভাবে বাধাপ্রাপ্ত হইলে বা মৃত্যু ঘটলে তখন সেটাকে বলা হচ্ছে অ্যান্টিবায়োসিস। অর্থাৎ একটা জীবের একটা জীব কর্তৃক যদি রাসায়নিক পদার্থের কারণে অন্য জীবের বৃদ্ধি, বিকাশ বা এই যে বৃদ্ধি ও বিকাশ এটা যদি সম্পূর্ণরূপে বা আংশিকভাবে বন্ধ হয়ে যায় বা মৃত্যু ঘটে, তখন সেটাকে বলা হয় অ্যান্টিবায়োসিস। এবং এই অ্যান্টিবায়োসিস এই প্রক্রিয়াটার মাধ্যমে পেনিসিলিয়াম নামক ছত্রাক থেকে অ্যান্টিবায়োটিক যে ওষুধ পেনিসিলিয়াম তৈরি করা হয়, পেনিসিলিন তৈরি করা হয়। তাহলে এই যে পেনিসিলিয়াম ছত্রাক এর অ্যান্টিবায়োসিসের মাধ্যমে কি তৈরি করা হয়েছে বলতো? পেনিসিলিন নামক ঔষধটা তৈরি করা হয়েছে, অ্যান্টিবায়োটিক পেনিসিলিন। পেনিসিলিন আবিষ্কার করছে কে? আলেকজান্ডার। তাহলে এই কথাটাই তোমার মাথায় রাখতে হবে। বইয়ে তেমন কিছু বলা নাই, জাস্ট এতটুকুই বলা আছে পেনিসিলিন ছত্রাক কর্তৃক একই কালচার প্লেটে রাখা ব্যাকটেরিয়াগুলোর অ্যান্টিবায়োসিসের মাধ্যমে কি তৈরি করা হয়েছে বলতো? এই যে পেনিসিলিন নামক যে অ্যান্টিবায়োটিক সেটা তৈরি করা হয়েছে। আচ্ছা, তাহলে এই হচ্ছে আজকের অধ্যায়। অধ্যায়ে খুব বেশি পড়া ছিল না,
খুবই অল্প পড়া এবং যে পড়াই আছে সেটা আবার অনেকটাই সহজ। তো এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা এত বেশি নাই। যেহেতু শর্ট সিলেবাস সেই কারণে হয়তোবা প্রত্যেকটা অধ্যায় থেকে প্রশ্ন করবে। তো এই অধ্যায় যেহেতু অনেক বেশি সহজ, এই অধ্যায়ের যে টপিকগুলো পড়াইলাম সেটা ভালো করে পড়ো এবং এরপরে তোমরা যে কাজটা করবা টেস্ট পেপারে চলে যাবা। টেস্ট পেপারে আমি যে টপিকগুলো পড়াইলাম সেটা একবার জাস্ট রিডিং দিবা। ঠিক আছে? বা কি টাইপের কোয়েশ্চেন হয় সেটা একবার দেখবা। এবং এই টেস্ট পেপার এনালাইসিস করে কি টাইপের কোয়েশ্চেন হতে পারে এটাই আমি ২-১ দিনের মধ্যে একটা ভিডিও দিয়ে দিব ইনশাআল্লাহ। তো সেই ভিডিওটা দেখলেও বুঝতে পারবা যে কোন টপিক থেকে প্রশ্ন হচ্ছে। তো আজকের ক্লাসটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। টাটা।